স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জেলা উপজেলার চেয়ারম্যানদের পর এবার 12 সিটি মেয়রকেও অপসারণ করা হলো। সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। আমাকে একটা মুরব্বী বেটা গুলি করছে। পুলিশ এবং আওয়ামী লীগের কর্মকর্তারা আমার গুলি করে। যারা আমার ছেলের এরকম ক্ষতি করছে তাদের যাতে শাস্তি দেয়। ও ফেরিতে পড়ে, এই নিরীহ বাচ্চা, ওর তো কোনো দোষ নাই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ালেন পরিচালক জালাল ইউনুস। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র এবং 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা চেয়ারম্যানের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়াও 323 পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। এসব পদে জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। দর্শক, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, 12টি সিটি মেয়র, তার পাশে 493টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? মূলত উপজেলা পরিষদ চেয়ারম্যান শুধু নয়, একই সঙ্গে পৌরসভা এবং যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে ছিলেন তাদেরকেও কিন্তু অপসারণ করা হয়েছে। মূলত এই বিষয়টি ঘটেছে যে সরকার যে আইনটি আসলে এই কার্যক্রমগুলো পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ সহ সিটি কর্পোরেশনের কার্যক্রম যাতে সহজীকরণ করা হয় বা নাগরিকরা যাতে সহজে সেবা পেতে পারেন, এই কারণে একটি অধ্যাদেশ জারি করেছেন। অর্থাৎ যে আইনটি রয়েছে সেটি আসলে একটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে এই অপসারণটি করা হয়েছে। মূলত এই অপসারণটি করার পেছনে কিন্তু একটি বিষয় রয়েছে, আপনি যেটি বলছিলেন যে এই 5 তারিখে মূলত প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান, তারপরে মূলত বেশিরভাগ আওয়ামী লীগ নেতা যারা এই সকল পদগুলোতে দায়িত্বে ছিলেন, বিশেষ করে পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় ফোরাম থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তারাও কিন্তু গা ঢাকা দিয়েছে। এবং যে কারণে কিন্তু এই ধরনের শহর থেকে শুরু করে পৌর এলাকা পর্যন্ত এক ধরনের অচল অবস্থা বা স্থিতি অবস্থা হয়েছে, যে কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম একেবারে ব্যাহত হচ্ছে। এবং সেই কার্যক্রমগুলো আসলে পুনরায় যাতে চালু করা সম্ভব হয় বা নাগরিকরা যে নাগরিক সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সেগুলো চলমান রাখা যায়, এই কারণেই মূলত এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং যে অধ্যাদেশটি মূলত আইনটি রোহিত করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশের মাধ্যমে কিন্তু এই সেবা কার্যক্রমে যারা জড়িত ছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে এবং নতুন করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসকরা কিন্তু সরাসরি প্রশাসনের অংশ, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনগুলোতে যারা বিভাগীয় কমিশনার রয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বে খুলনা বিভাগীয় কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিবকে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
মূলত এটি আসলে নাগরিক সেবা সহজীকরণের একটি প্রক্রিয়া। তবে এর আগে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করেন প্রথম থেকেই কিন্তু গণমাধ্যম একটি প্রশ্ন বারবারই তাদের কাছে করেছেন যে নির্বাচন মানে জাতীয় নির্বাচন কবে হবে বা নির্বাচনী প্রক্রিয়াটি কেমন হবে। তখন থেকেই কিন্তু সরকার বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে পরবর্তী নির্বাচনগুলো যাতে স্বচ্ছতার ভিত্তিতে হয়, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য তারা ব্যবস্থা নেবেন। মূলত এই যে যারা মেয়র এবং যারা চেয়ারম্যান হিসাবে যাদেরকে অপসারণ করা হলো এদের নির্বাচিত হওয়ার বিষয়ে কিন্তু একটি প্রশ্ন সবসময়ই ছিল। বিগত 15 বছর ধরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়েই কিন্তু আসলে প্রশ্নগুলো ছিল যে জনমানুষের সম্পৃক্ততা অর্থাৎ ভোট দেওয়ার যে অংশগ্রহণমূলক যে নির্বাচন হওয়ার কথা সেটি হয়নি, যে কারণে তাদেরকে অপসারণ করার পরে সরকার হয়তো এর পরবর্তীতে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে বা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া চালু করে মূলত পরবর্তী ভোটাধিকার স্বচ্ছতার মাধ্যমে পরবর্তী নগরপিতা কারা হবেন বা উপজেলা পৌরসভার চেয়ারম্যান কারা হবেন সেটি আসলে নির্বাচিত হওয়ার প্রক্রিয়াতে আসিফ, যেতে পারে। আপনি যেমনটি বলছিলেন যে এখন যারা দায়িত্ব পেলেন প্রশাসকরা, নির্বাচিত যারা প্রশাসক আছেন দায়িত্ব পেলেন, তারা সেবা কতটা নিশ্চিত করতে পারবেন বলে আপনি মনে করেন? দেখুন, এখানে হচ্ছে প্রশাসকরা কিন্তু সরাসরি সরকারের কাছে দায়বদ্ধ, অর্থাৎ তিনি সরকারি চাকরিজীবী, তার চাকরি বিধি অনুযায়ী তিনি নাগরিক সেবা দিতে বদ্ধপরিকর। মূলত সে জায়গা থেকে তার উপর তাকে পেছনে যে জায়গাতেই আসলে পাঠানো হোক না কেন তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে বাধ্য হবেন। এটি এখন এখানে যে প্রশাসকগুলো নিয়োগ করা হয়েছে একটি জায়গাতে প্রশ্ন থেকে যাবে যে সাধারণ মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করে যাদেরকে নির্বাচিত করেন তারা যেভাবে সাধারণ মানুষের সেবা দিতে বাধ্য থাকেন এই প্রশাসকরাও আসলে সেইটি করবেন কিনা এটি আসলে নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। মূলত সরকার যদি প্রশাসকদেরকে এই বাধ্যবাধকতা বা এই জায়গাগুলো সুনিশ্চিত করে দিয়ে থাকেন যে নাগরিক সেবা বা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে হয়তোবা এই প্রশাসকরা সেবার ক্ষেত্রে তারা বেশ কিছুটা অনন্য ভূমিকা পালন করবেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, এর আগে বেশ কিছু নগরপিতা যারা নির্বাচিত হয়েছেন কয়েকজন একেবারেই নতুন, অর্থাৎ সবশেষ যে সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছে সেখানে আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নতুন এসেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নতুন এসেছেন, যারা মূলত একেবারেই নতুন হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। তারা হয়তোবা নাগরিক সেবা দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতির কথা বলেছিলেন। তবে বিগত দিনে আমরা দেখেছি কিছু সিটি কর্পোরেশনের মেয়রদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো যে একেবারে ঢালাও অভিযোগ তা না, মূলত তারা জনসেবামূলক কার্যক্রমগুলো সেভাবে পরিচালনা করেননি, উপর্যুপরি তারা নানা ধরনের দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন, যে কারণে কিন্তু নাগরিক সেবা ব্যাহত হয়েছে। প্রশাসক নিয়োগের ফলে অর্থাৎ সরকার যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যে তারা সব জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধ করবেন এবং দুর্নীতি যেখানে থাকবে সে জায়গাগুলোতে তারা বন্ধ করবেন, যদি এই প্রশাসক নিয়োগ করার ফলে তারা এই জায়গাগুলো সুনিশ্চিত করতে পারেন এবং তারা যদি নাগরিক সেবা দিতে অর্থাৎ পেশনে নিয়োগ পাওয়া যে সকল সরকারি কর্মকর্তা এখানে এসেছেন তারা যদি জনসেবা দিতে বদ্ধপরিকর হন তাহলে হয়তোবা অবস্থার বেশ কিছুটা উত্তরণ হবে এবং নাগরিক সেবাটি আসলে অব্যাহত থাকবে বা সাধারণ নাগরিকরা যথাযথ সেবা পাবেন। যাক আসিফ, আপনার কথায় বোঝা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার নিয়ে এসেছেন তাদের কার্যক্রম আপাতত এখন শুরু হয়ে গেছে, সব জায়গাতেই আমরা তা দেখতে পাচ্ছি। মূলত এই কার্যক্রমটি কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই সরকার নানাভাবে এই সংস্কারের বিষয়টিতে, এমনকি উপদেষ্টা পরিষদেও কিন্তু সংস্কার হয়েছে, অর্থাৎ 4 জন উপদেষ্টা নতুন দেওয়া হয়েছে, উপদেষ্টাদের দপ্তর পুনর্গঠন করা হয়েছে। এখানে সরকার এখন যদি দাঁড়িয়ে সরকারের বয়স হিসাব করা হয় সেটি কিন্তু 10 দিনের বা 15 দিনের বেশি হবে না, এবং এরই মাঝে আমরা দেখেছি সরকারের বিভিন্ন জায়গা থেকে উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তা ছিলেন তারাও কিন্তু গা ঢাকা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর, যিনি এযাবৎকালের প্রথম গভর্নর, যিনি আসলে নিজেই পালিয়েছেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের কর্মকর্তাদের গা ঢাকা দেয়া বা পালিয়ে যাওয়া, একই সঙ্গে এই যে সিটি কর্পোরেশনের মেয়র বা চেয়ারম্যান যারা দলীয় পরিচয় বহন করতেন তারাও পালিয়ে গেছে বা তারা গা ঢাকা দিয়েছেন। তো এই জায়গাগুলোতে সেবা কার্যক্রম পরিচালনার জন্য সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং তার যে সংস্কারের কথাটি জানিয়েছেন সেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে কিন্তু
এই নতুন নিয়োগ করা বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের জায়গাগুলোতে ঢেলে সাজানো এবং এই যে প্রশাসক নিয়োগ দিয়ে এই জায়গাগুলোতে সেবা কার্যক্রম অব্যাহত রাখা, এটি আসলে সেই সংস্কারের অংশ। তবে সংস্কার প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ লাভ করবে সরকার যেটি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে সব সংস্কার করে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ায় ফেরত আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ জামান সুমিত। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ এই রুল জারি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনী আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি রিটটি দায়ের করেন। অন্যান্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জুবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পেনিয়ার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে আমির খসরু জানান, আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক ক্ষেত্রে ইইউর সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। পট পরিবর্তনের পরে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতন্ত্র, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় তাদের সমর্থনটা দিলে আমাদের যে একটা গর্তের মধ্যে যে দেশটা পড়েছে এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে ভালো হয়, এগুলো আলোচনা হয়েছে। শিক্ষার্থী ও জনতার সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। কেউ কেউ রয়েছেন হাসপাতালে। গুলির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। প্রাইভেটে গেছিলাম, তারপরে ওই জায়গায় বিজয় মিছিল গেছে, তারপরে আমি গেছি ওই জায়গা থেকে বাইপেল গেছি। বাইপেল গিয়ে পুলিশ বক্সের সামনে আমাকে একটা মুরব্বী বেটা গুলি করছে। আমি বিচার চাই। আমি বিচার চাই সেটার। পুলিশ বক্সের সামনে পুলিশে গুলি করছে তোমারে? হ্যাঁ, আমার পুলিশে গুলি করছে। ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইমরান। নিষ্পাপ এই শিশুকে যারা গুলি করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তার মা। ও থ্রিতে পড়ে, এই নিরীহ বাচ্চা, ওর তো কোনো দোষ নাই। ও তো আর বোঝে না, ভালো মন্দ কিছু বোঝে না। ও বিজয় মিছিলে ও খুশি ঠেলা গেছে, যাওয়ার পরে এই গুলি লাগছে। আমি বয়সের 10 বছর, আমি ওর বিচার চাই। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ অন্যদের স্বজনরাও দায়ীদের বিচারের দাবি জানান। আমরা বিচার চাই, যারা আমার ছেলে এরকম ক্ষতি করছে তাদের যাতে শাস্তি দেয়, এটা আমার বিচার। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, দিনমজুরি কাজ করে, আমি নিজেও অসুস্থ, তাই আমি আমার এই স্বামীর বিচার চাই। সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনতা জড়ো হন ঢাকা আরিচা মহাসড়কের ডেরিগেট এলাকায়। সেখান থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হন হাজারো ছাত্র জনতা। সাভার বাজার বাস স্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন তারা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করলে অনেকে আহত হন। সন্ধ্যা পর্যন্ত সাভার বাজার বাস স্ট্যান্ড, থানা স্ট্যান্ড, সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। সিএমবিতে কিছুক্ষণ ওয়েট করার পর সাভার স্ট্যান্ডে আসার পর যখন ফায়ারিং করে পুলিশ, তখন আমাদের মধ্যে অনেকে আহত হই, অনেকেই নিহত হই। আমি 5 তারিখে বিজয় দিন আহত। পুলিশ এবং আওয়ামী লীগের কর্মকর্তারা আমার গুলি করে।
রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। বারবার বলি যে আমি ভাই সংবাদকর্মী, আমার কাছে তো কোনো কিছু নাই, আর আমি তো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আসছি, প্রয়োজনে আমি ভাই চলে যাই যদি বলেন। তখন অপর প্রান্ত থেকে আবারও বলতেছে যে একটা খুব বাজে বকা দিয়ে যে শুট কর, তখন সে আমাকে ওখানেই গুলি করে। সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারের এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লঘুচাপের প্রভাব কেমন সেখানে? তানিয়া, আপনি জানেন যে গত 3 দিন ধরে লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণে আজকে সকাল 10টায় কক্সবাজারের মহেশখালী জাহাপুয়া এলাকায় পাহাড় দশে আব্দুল শুক্কুর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং তার কন্যাও আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এই অবস্থায় কক্সবাজারে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ পাহাড়ে বসবাস করতেছে। পাহাড়ের পাদদেশে যেসব বসতি আছে সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, কক্সবাজারের বলতে গেলে শহরের বেশিরভাগ এলাকায় পাহাড় দশের ঘটনা ঘটেছে, কিন্তু যদিও কোনো হতাহতের ঘটনা এখনো ঘটেনি। তবে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় বেশ কয়েকটি ক্যাম্প এলাকায় এখানে বেশ কয়েকটি পাহাড় দশের ঘটনা ঘটেছে, কিন্তু হতাহত হয়নি। তবে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ওখানে। ঠিক একইভাবে কক্সবাজারের যেসব নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হয়েছে। কক্সবাজারের যে হোটেল মোটেল জোন সেখানে দুপুরেও অনেক প্রায় কোমর পরিমাণ পানি ছিল। অনেকের হোটেলের নিচতলা হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়। এবং কথা বলছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেটা বলেছে, তারা লঘুচাপ অব্যাহত আছে, 3 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। তারা বলেছে যে যেসব নৌকা সমুদ্র আছে সেগুলো যেন নদীবন্দরের কাছাকাছি থাকতে বলা হয়েছে, এবং সাগরের উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছে, কুল কিনারায় এসে আশ্রয় পড়ছে। ঠিক এই অবস্থায় কক্সবাজার হোটেল মোটেল জোন সকাল থেকে বন্ধ ছিল। সেখানে বৈদ্যুতিক খুঁটিগুলো পরে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। এখন সেনাবাহিনী এসে সে কাজগুলো রাস্তা যান চলাচল সচল করেছে। কথা বলছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের ডিসির সাথে, শাহিন মোহাম্মদের সাথে। তিনি বলেছেন মাইকিং করা হচ্ছে, পাহাড়ের পাদদেশে যেসব ঝুঁকিপূর্ণ বসে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কাজ করছে প্রশাসন। এই বিষয়গুলো আলোকে কক্সবাজারে, যেমন আপনি জানেন যে গতকালও কক্সবাজারের পেকুয়া এলাকায় 3 জনের পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। এই অবস্থায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, যদি আরো বেশি বৃষ্টি হয় তাহলে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কাটা বেশি রয়েছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। থানিয়া, কক্সবাজার থেকে লঘুচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। এবার নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি জানবো সহকর্মী রিফাত মির্জার কাছ থেকে। রিফাত, দিনভর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হয়েছে, নোয়াখালীর অবস্থা আপনি কেমন দেখছেন? তানিয়া, গেল 4 দিনের ভারী বর্ষণে কিন্তু নোয়াখালী শহরাঞ্চল এবং কি উপকূলীয় অঞ্চল কিন্তু পানির নিচে প্লাবিত হয়ে গিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু গেল 24 ঘন্টায় 96 মিলিমিটার কিন্তু রেকর্ড করা হয়েছে। আসলে নোয়াখালীর চিত্রটা যদি আমি তুলে ধরি, নোয়াখালী শহরাঞ্চল বলতে নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা এবং কি চাকসুন পৌরসভা, সেনবাগ পৌরসভা, প্রত্যেকটা পৌরসভার কিন্তু চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রত্যেকটা সড়কে পানি ঢুকে গিয়েছে এবং কি বাসা বাড়িতেও কিন্তু পানি ঢুকার কারণে কিন্তু অনেকে রান্নাও করতে পারছে না। তার পাশাপাশি যদি আমি উপকূলীয় অঞ্চলের কথা বলি, উপকূলীয় অঞ্চলে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। তার মধ্যেই আমনের যে ফসল সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং কি শরৎকালীন যে সবজি সেটিও পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি আমি যদি বলি, নোয়াখালীতে অন্যান্য সময় যে বর্ষাকালীন সময় পানি উঠলেও পানি নেমে যেত, কিন্তু এবারে পানি নামছে না। সরকারি যে নোয়াখালী খালটি রয়েছে সেটিতে কিন্তু আসলে পানির তেমন একটি প্রবাহ নেই। এই কারণে সরকারি যে সকল বিলগুলো আছে সেগুলো কিন্তু প্রভাবশালী লোকেরা কিন্তু মাছের ঘের তৈরি করে এক প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার কারণে কিন্তু পানি নামছে না। এর পাশাপাশি আমি যদি বলি, এই ভারী বর্ষণের কারণেই
কিন্তু আসলে নোয়াখালীর সদর হসপিটাল আমরা খবর নিয়েছি ডেঙ্গু আক্রান্ত রোগী এবং কি ডায়রিয়া রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। তার মধ্যে কিন্তু শূন্য বয়স থেকে শুরু করে প্রায় 30 বছর বয়সের লোকেরা বেশি আক্রান্ত হচ্ছে। তো নোয়াখালীর সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, গেল কয়েকদিন থেকে যে ভারী বর্ষণ হচ্ছে তার পাশাপাশি গেল 4 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আসলে নিম্নাঞ্চল এবং কি লোকালয় শহরাঞ্চল সবগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। এই সড়কটি যেমন গুরুত্বপূর্ণ, এখানে জজ কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা পুলিশ সুপার এবং কি জেলা প্রশাসক কার্যালয় সবগুলোতে কিন্তু মোটামুটি পানি প্রবেশ করেছে। তো এই সবগুলোর জন্য দায়ী করছেন কিন্তু আসলে স্থায়ীভাবে কোনো পরিকল্পনা না করে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেটির আসলে তেমন পরিকল্পনা না থাকার কারণেই কিন্তু এই পানিগুলো আসলে শহর থেকে সরতে পারছে না। তো তা নিয়ে সর্বশেষে বলা যায় নোয়াখালী যে ফসলি জমি রয়েছে, যেমন কি একদিকে আমন, অন্যদিকে সামনে শীত আসতেছে, সেই জন্যই কিন্তু আসলে শরৎকালীন যে সবজি সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি মানুষের যে জীবনযাপন সেটির মধ্যেও কিন্তু এক প্রকার ভাটা পড়ে গিয়েছে, বৃষ্টির জন্য কিন্তু বের হতে পারছে না। আর এর পাশাপাশি কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে সেখান থেকে আমরা খবর নিয়েছি যে বিভিন্ন রোগে অ্যালার্জি থেকে শুরু করে ডেঙ্গু আক্রান্ত এবং কি ডায়রিয়া রোগও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো বলা যায় যে এই ভারী বর্ষণের কারণেই কিন্তু নোয়াখালীতে প্রায় 6 থেকে 7 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন। তো এই ছিল নোয়াখালী প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া, নোয়াখালী থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন রিফাত মির্জা। সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। গত রাত 3টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং 4 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। 10 দফা দাবিতে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগরের অটোরিকশা, অটো টেম্পো ও সিএনজি চালকরা। তারা বলেন 2001 সালে একটি সিএনজি অটোরিকশার মূল্য ছিল 1,84,000 টাকা, এখন সেটি 20 লাখ থেকে 22 লাখ টাকা। সিন্ডিকেটের কারণে চালকরা মালিকদের কাছে জিম্মি হয়ে আছে। চালকরা অহেতুক মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান, পাশাপাশি জমার পরিমাণ কমানোরও দাবি জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনারা। তারা সেখানে আরেকটি সেতু ধ্বংস করেছে। এ নিয়ে 1 সপ্তাহের মধ্যে 2টি সেতু ধ্বংস করল ইউক্রেনের সেনারা। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে ওই অঞ্চলের 74টি গ্রাম দখলের দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে চেয়েছিল, এমন খবর অস্বীকার করেছে মস্কো। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় 24 ঘন্টায় আরও 16 জন ফিলিস্তিনির প্রাণ গেছে। রবিবার মধ্য গাজার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 4 জন, নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমাবর্ষণে 1 শিশুসহ 6 জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কয়েকটি এলাকায় বোমা হামলায় 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় 10 মাস ধরে চলা হামলায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্ক মাঙ্কিপক্স বা এমপক্স। আফ্রিকার কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এমপক্স খুব একটা প্রাণঘাতী নয়। চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের হার বেশি এবং মৃত্যুর হার বেড়েছে 19%।
এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মল পক্স বা গুটি বসন্তের গোত্রীয় ভাইরাস হলেও বিশেষজ্ঞদের মতে এমপক্স অনেক কম ক্ষতিকারক। এমপক্সের প্রধান দুইটি ধরন, ক্লেড 1 এবং ক্লেড 2। ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকায় ছড়ানো ক্লেড 1 ধরনটি গুরুতর। এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। 85 থেকে 90% রোগীর ক্ষেত্রে ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করলে এই রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব, কিন্তু দেরি হলে শরীরে ছড়িয়ে পড়লে আশঙ্কা বাড়ে জটিলতা। তবে রোগের মাত্রা বেশি হলে আফ্রিকার দেশগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসার সুবিধা দেয়া যায় না রোগীদের। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফুলে যাওয়া পিঠে এবং পেশিতে ব্যথা হওয়া। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠে গেলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলা সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ এবং যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, বিছানার চাদর সহ যে কোনো জিনিসপত্র থেকে ভাইরাসটি ছড়াতে পারে। এশিয়ার সংক্রামক ব্যাধি এমপক্স প্রথম শনাক্ত হয়েছে পাকিস্তানে। 3 জন রোগী শনাক্তের পর দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন, সেই পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদের ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস 1997 সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জেলা উপজেলার চেয়ারম্যানদের পর এবার 12 সিটি মেয়রকেও অপসারণ করা হলো। সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ালেন পরিচালক জালাল ইউনুস। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আর তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।